ওয়েলকাম অষ্টম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। তো সপ্তম অধ্যায় পৃথিবী এবং মহাকর্ষ, এই অধ্যায়ের উপরে ভিত্তি করে আমার প্রথম টিউটোরিয়াল ক্লাস ছিল। এবং এই টিউটোরিয়াল ক্লাসের যে এই চ্যাপ্টারের যে প্রথম যে অংশটা ছিল, যেমন মহাকর্ষ ছিল, নিউটনের মহাকর্ষ সূত্র, মহাকর্ষ বল। তারপর ওই টিউটোরিয়াল ক্লাসে এই বিষয়গুলো নিয়ে ব্যাখ্যা করেছি। তারপর অভিকর্ষ, অভিকর্ষ ত্বরণ, এইগুলোর একটা ব্যাখ্যা করার চেষ্টা করেছি এবং বিশেষ করে এই কথাটা ব্যাখ্যা করেছি যে জি এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয় এবং কেন নয়। হ্যাঁ, এইটার একটা সুন্দর একটা মোটামুটি চেষ্টা করেছি আলোচনা করার জন্য এবং তোমরা ওইটা দেখে নিতে পারো, হ্যাঁ, ফার্স্ট টিউটোরিয়াল ক্লাসে এই চ্যাপ্টারের। এরপরে আজকের এই চ্যাপ্টারের যে শেষের অংশটুকু এই টিউটোরিয়াল ক্লাসে আমরা পড়াশোনা করব। তার মধ্যে অভিকর্ষ স্তনের যে পরিবর্তন হয়, বিভিন্ন স্থানে, পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ স্তনের পরিবর্তন হয়, যার কারণে ওজনের পরিবর্তন হয়। কারণ ওজন হচ্ছে অভিকর্ষ স্তরণের সমানুপাতিক। এবং এইখানে আর একটা জিনিস আমি আলোচনা করেছি, ভরও কিন্তু তোমার ওজনের সমানুপাতিক। ওকে, তো আজকের এই টিউটোরিয়াল ক্লাসে অভিকর্ষ স্তরণের যে পরিবর্তন, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ স্তরণের মান বিভিন্ন রকমের হয়, যার কারণে পৃথিবীর এক একটা অঞ্চলে এক একটা বস্তুর ওজন এক এক রকমের হয়, অর্থাৎ বস্তুর ওজন পৃথিবীর সর্বত্র একরকম হয় না। ভর এবং ওজনের মধ্যে আসলে এর সংজ্ঞাটা কি সেইটা তো আমরা মোটামুটি জানি। তারপরে এখানে বলেছি এরপরে ভর এবং ওজন, এই ভর এবং ওজনের মধ্যে সম্পর্কটা কি। এতে কোনো একটা বস্তুর ভর যা থাকে, চাঁদে গেলেও ওই বস্তুর ভর একই রকম থাকে, কিন্তু পৃথিবীতে কোনো একটা বস্তুর ওজন একরকম, আবার পৃথিবীর বাহিরে যদি নিয়ে যায় ওই বস্তুটাকে, তাহলে তার ওজন বিভিন্ন রকম হয়। আসলে কি কারণে হয় এর ব্যাখ্যা এই ক্লাসে পাবে। তারপর এখানে দেখো, পৃথিবীর বিভিন্ন স্থানে যে অভিকর্ষ ত্বরণ, কি কারণে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন হয়, এই পরিবর্তন, অভিকর্ষ ত্বরণের যে পরিবর্তনটা হয় এবং এই পরিবর্তন কিন্তু বস্তুর ওজনের উপর একটা ইম্প্যাক্ট ফেলে। তো অভিকর্ষ ত্বরণটা বেসিকলি কি কারণে পরিবর্তন হয়, এখানে তোমার পৃথিবীর যে এই যে আকৃতি এবং যে আহ্নিক গতির বিষয়ক যে এখানে করার চেষ্টা করেছি। কেন লিফটের মধ্যে আমরা নিজেদেরকে ওজনহীন অনুভব করি সেই বিষয়ে একটা ব্যাখ্যা পাবে এখানে। এবং তোমরা এই যে মহাশূন্যযানের যে মহাশূন্যচারীরা তারা কেন নিজেদেরকে ওজনহীন অনুভব করে সেখানেও এখানে মোটামুটি আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি পুরো ক্লাসটা যদি মনোযোগ দিয়ে বুঝো বা তাহলে আমার মনে হয় যে এই চ্যাপ্টারে তুমি বস। তো ওকে স্যার, আমরা চলো পড়াশোনায় চলে যাই। তাহলে আমরা এখানে ছিলাম যে অভিকর্ষ ত্বরণ ছিল জি, আর এখানে আমরা ছিলাম জি এম ডিভাইড বাই হচ্ছে গিয়ে তোমার জি এম ডিভাইড বাই হচ্ছে আর স্কোয়ার। তো এইখানে আমরা যেটা ছিলাম যে এই জি দিয়ে মহাকর্ষীয় ধ্রুবককে বুঝাইছিলাম আমরা, এবং এইখানে জি দিয়ে এর একটা গাণিতিক ফিগার আমরা পেয়েছিলাম। সেটা ছিল তোমার এরকম যে জি সেটা হচ্ছিল যে 6.673 বা 674 যেটাই বলো, ঠিক আছে, ইন্টু এখানে 10^11 আর ছিল নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এরপরে আমরা আরেকটা এখান থেকে মান পেয়েছিলাম, সেটা হচ্ছে গিয়ে পৃথিবীর যে ভর, পৃথিবীর ভর অ্যাকচুয়ালি যদি অ্যাকুরেট বলি যে 5.97 আসবে, হ্যাঁ, ইন্টু 10^24 কেজি, বিকজ ভরের একক হচ্ছে কেজি। তাহলে এটা হচ্ছে আর্থের ম্যাস। এরপরে যদি আমরা বলি যে এটার একটা রাউন্ড ফিগার যদি নিয়ে আসি, তাহলে আসবে কত, 6 × 10^24 আর হবে কেজি। এখন যদি দেখো যে কখনো পরীক্ষার যে প্রশ্নে যদি এমসিকিউ আসে এবং এমসিকিউর মধ্যে যদি তুমি এই জিনিসটা দেখো স্যার যে 5.97ও দেওয়া, আবার 6 × 10^24 এটাও দেওয়া আছে, হ্যাঁ, তো তুমি কোনটাকে সিলেক্ট করবা? তুমি এইটাকে সিলেক্ট করবা অ্যাজ এ কারেক্ট অ্যান্সার হিসেবে। বাট এইটা কখন সিলেক্ট করবা? যদি দেখো যে না, রাউন্ড ফিগারে দেওয়া, এইটা দেওয়া নাই, এইটা দেওয়া আছে, তাহলে তুমি এইটাকে সিলেক্ট করবা, হ্যাঁ। তারপরে এখানে আমরা যেটা দেখছি যে আর্থের রেডিয়াস আমরা জানি যে এখানে আসবে তোমার যদি 6300 আর আসবে 71, এটা এখানে আর্থের রেডিয়াস এত কিলোমিটার, হ্যাঁ। এইটাকে যদি তোমার মিটারে কনভার্ট করি, তাহলে বিষয়টা আসে যে 6.37 ইন্টু 10^6 এত মিটার। এইটাকে যদি রাউন্ড ফিগারে তুমি দাও, বা আমরা এইচএসসি স্টুডেন্ট যখন পড়াই তখন দেখছি যে এটা আর্থের যে রেডিয়াস তোমার এই দেওয়া আছে, এখানে তোমার আর্থের রেডিয়াস সেটা হচ্ছে 6400 কিলোমিটার। এইভাবে আমরা পড়াই, এই মান ধরে পড়াই। তারপর আমরা পৃথিবীর যে আর্থের যে মাস, আমরা এই মান ধরে পড়াই আমরা। তারপরে দেখো স্যার, এই যে এইটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি, তাহলে তোমার আসে 6.4 আসে ইন্টু 10^6 এত মিটার আসে। তো মোটামুটি আমরা জানলাম যে এখানে প্রত্যেকটার জানলাম যে মান আসলে কত, হ্যাঁ। এরপরে জি এর ব্যাপারে যদি ফাইনালি এবং মোস্ট ইম্পর্টেন্টলি জি এর ব্যাপারে যদি বলি, তো জি এর যে আমার যে অভিকর্ষ ত্বরণের যে
ভ্যালুটা সেটা আসলে কত। তো অভিকর্ষ ত্বরণ তো এক অঞ্চলে এক এক রকম। হ্যাঁ, আমরা যদি একটু আরেকটু গ্রাফ দিয়ে ফিগার দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, যদিও অত সুন্দর হয় নাই আমার, তোমরা আরো সুন্দর করে আঁকার চেষ্টা করবা। তো এইখানে এটা হচ্ছে গিয়ে যদি বলি এটা হচ্ছে বিষুবীয় রেখা। হ্যাঁ, এটা কি রেখা স্যার? এটা হচ্ছে বিষুবীয় রেখা। তো আমরা এটা যদি বলি এটা হচ্ছে বিষুবীয় রেখা। তো বিষুবীয় রেখা আর এইটাকে সেন্টার দিয়ে যেটা ক্রস করছে এই যে ভার্টিক্যালি যেটা, সেটা হচ্ছে গিয়ে মেরু রেখা। এটা হচ্ছে কি স্যার? মেরু রেখা। তো মেরু রেখা, ওকে স্যার। এখন এই বিষুবীয় রেখা এবং মেরু রেখা, বা এটা নিরক্ষরেখাও বলা হয়। বিষুবীয় রেখা এটাকে নিরক্ষরেখাও বলা হয়, এটা মেরু রেখা। আচ্ছা, মেরু রেখা, তা আমরা এই যে এইখান থেকে পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর যে যে কেন্দ্র, এইখান থেকে যে ব্যাসার্ধটা আমরা পাই সেটাকে বলা হয় মেরু ব্যাসার্ধ। হ্যাঁ, মেরু ব্যাসার্ধ। এগুলো তোমাদের বইতে দেওয়া নাই, একটু খেয়াল করো স্যার। হ্যাঁ, সহজ হয়ে যাবে টপিকসটা। মেরু ব্যাসার্ধ, তো মেরু ব্যাসার্ধকে আমরা আর দিয়ে ডেনোট করলাম। যদি এটা দিয়ে আর দিয়ে ডিনোট করি তাহলে অ্যাকচুয়ালি মেরু ব্যাসার্ধ হচ্ছে গিয়ে এইটা। হ্যাঁ, তো প্রশ্ন যে মেরু ব্যাসার্ধের আসলে এইখান থেকে এই পর্যন্ত যে মেরু ব্যাসার্ধ বললাম এইটা, তো এইটার আসলে মান কত? তো এইটার মান হচ্ছে গিয়ে অ্যাপ্রক্সিমেটলি যদি বলি তোমার যে মেরু ব্যাসার্ধ সেটা হচ্ছে গিয়ে কত আসবে? ৬,৩০০, আর ধরো এখানে আসবে কত তোমার ৬,৩৫৮, হ্যাঁ, কিলোমিটার। আর এইখান থেকে যদি বলি ৫৮ কি ৫৭ কিলোমিটার, যাই হোক এরকম হবে, ৫৭-৫৮ কিলোমিটার। আর এইখানে যদি বলি যে সেটা হচ্ছে বিষুবীয় যে ব্যাসার্ধ, সেইটা অ্যাকচুয়ালি কত, তাহলে এটা হচ্ছে বিষুবীয় ব্যাসার্ধ। তো স্যার বিষুবীয় ব্যাসার্ধ যেটা, হ্যাঁ, সেইটাকে যদি আমরা বলি সেটাও আর দিয়ে আমরা ডিনোট করলাম বিষুবীয় ব্যাসার্ধ। এর মানটা আসলে কত? এর মানটা অর্থাৎ এইখান থেকে পৃথিবীর কেন্দ্র থেকে এই যে পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত এই যে ব্যাসার্ধ, এটা বিষুবীয় ব্যাসার্ধ। ব্যাসার্ধ এটা রেডিয়াস বলে ইংলিশে, রেডিয়াস যেহেতু আর দিয়ে প্রকাশ করা হয়। আর এইখান থেকে যদি বলি অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, এটা হচ্ছে পৃথিবীর, এটাকে বলে এটা হচ্ছে গিয়ে তোমার ইস্ট, আর এটা হচ্ছে ওয়েস্ট। তাহলে এটা হচ্ছে ইস্ট জোন আর এটা হচ্ছে ওয়েস্ট জোন। তো আমরা যদি বলি যে এই যে পৃথিবীর সেন্টার পয়েন্ট থেকে ইস্ট জোন পর্যন্ত এইটা বিষুবীয় ব্যাসার্ধ। হ্যাঁ, আর পুরোটা অর্থাৎ ইস্ট থেকে ওয়েস্ট পর্যন্ত এটা হচ্ছে বিষুব রেখা বা নিরক্ষরেখা আর কি, বিষুবীয় রেখা বা নিরক্ষরেখা। এখন দেখো, তো এই যে আমার এই রেখাটার এই যে এইখান থেকে এখানে অর্ধেক, তাহলে এটা ব্যাসার্ধ হবে। তো ব্যাসার্ধ যেহেতু, তাহলে এর মানটা আসলে কত হইতে পারে, মানে এইখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ কত কিলোমিটার? হ্যাঁ, তো এইটা হচ্ছে গিয়ে ৬,৩০০ অ্যাপ্রক্সিমেটলি ৭৮ কিলোমিটার। এটা ৫৭ই হবে সুপার। আর এটা হচ্ছে এত কিলোমিটার। ওকে স্যার, তারপরে দেখো এই যে আবার এইটা বের হয়েছে কি তোমার বিষুবীয় ব্যাসার্ধ। তো অ্যাকচুয়ালি আর্থের যে ব্যাসার্ধ সেটা আমরা বলছিলাম কত? আমি বলছিলাম ৬,৩৭১ কিলোমিটার। তাহলে সে তোমার অ্যাভারেজ রেডিয়াস, তাহলে যেটা অ্যাভারেজ রেডিয়াস সেটা হচ্ছে গিয়ে ৬,৩৭১ কিলোমিটার। তো এইখান থেকে আসলে কি মেসেজটা দিচ্ছে? এই যে মেরু ব্যাসার্ধ হচ্ছে কম দেখো, আর বিষুবীয় ব্যাসার্ধটা কি বেশি। তো আমি আমরা জানি এইটা যে পৃথিবীটা মানে নট অ্যাকচুয়ালি যে স্পেরিক্যাল, এটা মানে গোলাকার না। হ্যাঁ, এটা কি পৃথিবী হচ্ছে যে সামহট মানে অবলেট শেপ বা অবলেট স্পিরট যেটা, হ্যাঁ, অর্থাৎ কিছুটা চ্যাপ্টা। তো এইখানে যে বললাম যে মেরু, এটা মেরু, তো এটা কি মেরু? এটা হচ্ছে গিয়া আমরা যে বলি মেরু, এটা হচ্ছে নর্থ পোল। এটা কি পোল স্যার? নর্থ পোল। আর এটা হচ্ছে গিয়ে তোমার সাউথ পোল। হ্যাঁ, নর্থ সাউথ, তাহলে এটা ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, এটা হচ্ছে সাউথ পোল মানে দক্ষিণ মেরু, আর এটা হচ্ছে উত্তর মেরু। তো উত্তর মেরু যেটা দেওয়া আছে, দেখো উত্তর মেরু এই যে এইখান থেকে পৃথিবীর পৃষ্ঠে এইখানে যদি একটা অবজেক্ট থাকে, হ্যাঁ, তো এইখানে অবজেক্টটার ওজন, সেই ওজন আসলে কতটুকু হবে? আবার এই অবজেক্টটাকে যদি আমি এইখানে নিয়ে আসি, এইখানে তার ওজন কতটুকু হবে? নাকি একই রকমের থাকবে? পরিবর্তন হবে কি হবে না? এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট আগে বুঝি, এবং এটার সাথে রিলেটেড আরো অনেক কিছু আছে। যেমন এইখানে সবই বলার চেষ্টা করব মনোযোগ দিই। এইখানে যে বস্তুটা আছে, এইখানে বললাম যে মেরু ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে মেরু ব্যাসার্ধ যদি আর হয় তাহলে আমরা এখানে জানি কি আর এখানে কম পাচ্ছি আমরা, যেহেতু আর কম তাহলে আমার কি হবে আমি জানি। আর আর যদি কম হয় তাহলে আমার জি বেশি হবে। জি কত বেশি হয়? জি বেশি হয় কত? জি হয় আমার 9.83। এটা হয় MS ইনভার্স 2। কেন MS ইনভার্স 2? কারণ এটা হচ্ছে কি অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ এটার ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার সূচকের স্টাইলে লেখলে এই যে MS ইনভার্স 2।
তারপরে এখানে দেখো, এখানে আমরা পাচ্ছি কি আর বিষুবীয় ব্যাসার্ধ আর আর এখানে কি বেশি, তাহলে যেখানে আর যদি বেশি হয় তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা অভিকর্ষ ত্বরণ কম পাবো। কত কম পাবো, সেটা হচ্ছে গিয়ে 9.78 এত ms²। তো এইখানে আমরা এটা কম পেলাম। তো এইখানে একটু ফাঁকে বলিনি যে ক্রান্তীয় অঞ্চল যেটা আছে, যে ক্রান্তীয় অঞ্চল, হ্যাঁ, তো ক্রান্তীয় অঞ্চলে জি কত, ক্রান্তীয় অঞ্চলে জি হচ্ছে গিয়ে তোমার 9.79, ঠিক আছে, ms²। এটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চলে জি এর মান। এখন দেখো, এই যে বিষুবীয় অঞ্চলে আমরা কি পেলাম, ব্যাসার্ধ বেশি পেলাম কিন্তু অভিকর্ষ ত্বরণ কম পাইলাম। আবার মেরু অঞ্চলে আমরা কি পেলাম, ব্যাসার্ধ কম পেলাম, অভিকর্ষ ত্বরণ বেশি পেলাম। তো এই যে ব্যাসার্ধ এর সাথে, অর্থাৎ একটা বস্তু যদি এখানে রাখি আমি, আর একটা বস্তু যদি আমি এইখানে রাখি, তাহলে এই বস্তুর কেন্দ্র এবং এটা হচ্ছে আরেকটা বস্তু, সেটা হচ্ছে পৃথিবী। দেখো, পৃথিবীর উপরে ভূপৃষ্ঠে একটা বস্তু, এই বস্তুটার একটা কেন্দ্র আছে, ধরো এটা একটা ফুটবল, এর সেন্টার পয়েন্ট আছে। এই সেন্টার পয়েন্ট থেকে পৃথিবী, এই পুরো ভূখণ্ড পৃথিবী, এই পৃথিবীর কেন্দ্র, অর্থাৎ এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, সেটা ডি বলছিলাম আমরা। অর্থাৎ তাহলে ইকুয়েশনটা আমরা কি শিখছিলাম গত ক্লাসে, আমরা শিখছিলাম যে জি ইকুয়াল জি এম ডিভাইড বাই ডি স্কোয়ার। অর্থাৎ পৃথিবীর যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ, সরি, আমরা দুটো অবজেক্টের মধ্যবর্তী দূরত্বকে আমরা ডি দিয়ে প্রকাশ করছিলাম। এইখানে বলছিলাম আমরা যে একটা অবজেক্ট যদি এটা হয়, তোমার একটা অবজেক্ট যদি এরকম হয় যে, হ্যাঁ, m1 ভর বিশিষ্ট যদি একটা অবজেক্ট হয়, এবং এখানে যদি তোমার m2 ভর বিশিষ্ট, m1 ভর বিশিষ্ট যদি একটা অবজেক্ট হয়, আর এখানে m2 ভর বিশিষ্ট যদি আর একটা অবজেক্ট হয়, তাহলে এই অবজেক্টের কেন্দ্র থেকে, মানে এই বস্তুর কেন্দ্র থেকে এই বস্তুর কেন্দ্র পর্যন্ত যে মধ্যবর্তী দূরত্ব, সেই দূরত্বকে আমরা কি করি, ডি দিয়ে প্রকাশ করি। মধ্যবর্তী দূরত্বকে ডি দিয়ে প্রকাশ করি। এখন দুইটা বস্তুর মধ্যে, হ্যাঁ, একটা বস্তু যদি হয় পৃথিবী, দুইটা বস্তুর মধ্যে স্যার একটা বস্তু যদি হয় পৃথিবী, আর আরেকটা যদি অ্যাকচুয়ালি বস্তুই থাকে, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব ডি। এখন পৃথিবী এবং বস্তুটা যদি পৃথিবী পৃষ্ঠের উপরে থাকে, অর্থাৎ পৃথিবী, বস্তু এবং পৃথিবীর পৃষ্ঠের মাঝখানে কোনো স্পেস না থাকে, তাহলে আমি বলতে পারি যে পৃথিবীর পৃষ্ঠ থেকে এই যে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব, অর্থাৎ কেন্দ্র, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, হ্যাঁ, এটা হচ্ছে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, আমি ডি ধরেছিলাম। হ্যাঁ, এই যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্সকে আমরা ডি ধরেছিলাম। তো যদি বস্তুটা ঠিক পৃথিবীর উপরে থাকে, মানে পৃথিবীর পৃষ্ঠে থাকে, তাহলে এই দেখো, বস্তু এবং পৃথিবীর পৃষ্ঠের মাঝখানে কোনো গ্যাপ নাই। যেহেতু কোনো গ্যাপ নাই, তাহলে বস্তুটা ঠিক পৃথিবীর পৃষ্ঠের উপরে লেগে আছে। তাহলে আমি বলতে পারি যে ওই অবজেক্টের সেন্টার থেকে এই যে পৃথিবীর সেন্টার, তাহলে আমি বলতে পারি যে এটা হচ্ছে কি, ব্যাসার্ধ। এটা অ্যাকচুয়ালি পৃথিবীর ব্যাসার্ধ। মানে কথাটা হচ্ছে এরকম যে পৃথিবীর কেন্দ্র থেকে যে ভূপৃষ্ঠের যে দূরত্ব, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠের যে দূরত্ব, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি পৃথিবীর ব্যাসার্ধ। এই ব্যাসার্ধকে যদি আর আমরা দিই, অর্থাৎ আর দিয়ে যদি প্রকাশ করি, তাহলে বিষয়টা আমার যে সমীকরণটা আসে, সেটা আসে তোমার এই যে এইখান থেকে ডি এর পরিবর্তে আর দিলে আসে এইটা। তাহলে বোঝা গেল যে আর এর পরিবর্তন যদি হয়, তাহলে জি এর পরিবর্তন হবে। কারণ আমরা জানি জি দূরত্বের ব্যস্তানুপাতিক, অর্থাৎ দূরত্ব যদি বৃদ্ধি পায় তাহলে জি এর মান কমবে, দূরত্ব যদি কমে তাহলে জি এর মান বৃদ্ধি পাবে। এটা আমরা জানি। তো ডি এর জায়গায় যদি আমি আর বসাই, তাহলে বলতে পারি একইভাবে কথাটা, আর যদি বৃদ্ধি পায় জি কমবে, আর যদি কমে জি বাড়বে। সেটার এক্সাম্পল আমি এখানে দিলাম। দেখো, আর ছিল 6357 কিলোমিটার, তাহলে আমার জি এখানে বৃদ্ধি পেয়ে 9.83 হয়েছে। আবার আর এখানে আমার অভিকর্ষ ত্বরণ কত পাই, আমি বিষুব অঞ্চলে অভিকর্ষ ত্বরণ পাই 9.78। যে কারণে এখানে জি এর অভিকর্ষ ত্বরণ 9.78। এখানে আমরা আর কত পাইছিলাম, 6378, মানে আর বেশি, 150 অভিকর্ষ ত্বরণ কি কম। তার মানে এই যে ব্যস্তানুপাতিক বিষয়টা আশা করি বুঝতে পারছো। এখন এইখানে যে বিষয়টা বুঝবা, সেটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি আমরা এই যে বিভিন্ন দেখলাম ক্রান্তীয় অঞ্চলে একটা মান, তারপরে আমরা দেখলাম যে বিষুবীয় অঞ্চলে জি এর একটা মান, তারপরে মেরু অঞ্চলে জি এর একটা মান। অ্যাকচুয়ালি স্যার মান কত ধরা হয়? তো আমরা এখানে যদি বলি যে জি এর আদর্শ যে মান, হ্যাঁ, আদর্শ মান ধরা হয় কত, জি এর আদর্শ মান ধরা হয় তোমার 9.8, হ্যাঁ, এত ms²। এটা হচ্ছে জি এর আদর্শ মান। এই যে জি এর আদর্শ মান বললাম 9.8 ms, বুঝলাম যে একটা অবজেক্ট যদি মুক্তভাবে উপর থেকে নিচের দিকে পড়তে থাকে, এত পড়ন্ত বস্তু প্রতি সেকেন্ডে, হ্যাঁ, সে 9.8 মিটার পার সেকেন্ড বেগে, এই যে পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে সে এত বেগে, এই যে এত বেগে, এটা হচ্ছে তার কি ভ্যালোসিটি।
এটা হচ্ছে স্যার ভ্যালোসিটি। তাহলে একটা অবজেক্টের যে ভ্যালোসিটি বা বেগ বলি আমরা, যদি একটা অবজেক্টের যে বেগ বা ভ্যালোসিটি সেটা কত, প্রতি সেকেন্ডে, পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে সে কত 9.8 মিটার, 9.8 মিটার পার সেকেন্ড। মানে এটা হচ্ছে এই বেগে অবজেক্টটা কি করে, উপর থেকে নিচের দিকে পড়তে থাকে। একটা অবজেক্ট উপর থেকে নিচের দিকে পড়তে থাকে কত বেগে, প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড। এই যে এই বেগে সে উপর থেকে নিচের দিকে পড়তে থাকে। এই যে এটা হচ্ছে গ্রাউন্ড, এই গ্রাউন্ডে পড়তে থাকে একটা অবজেক্ট উপর থেকে নিচের দিকে। তো এইখান থেকে আমরা যে মেসেজটা পাই, এটা হচ্ছে পরন্ত বস্তু অভিকর্ষ বলের প্রভাবে প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড এই বেগে উপর থেকে নিচের দিকে পড়ে থাকে। তখন এই ঘটনা যদি ঘটে, তাহলে ওই স্থানে অভিকর্ষ ত্বরণ আমরা বলি কি, যে এইটার ক্ষেত্রে আমরা বলি যে এই যে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই কথার অর্থ হচ্ছে গিয়ে এইটা, যে প্রতি সেকেন্ডে কোনো একটা বস্তু উপর থেকে মুক্তভাবে, পরন্তু বিনা বাধায় মুক্তভাবে উপর থেকে নিচের দিকে যখন পড়তে থাকে বিনা বাধায়, ওটা বলে মুক্তভাবে পরন্ত বস্তু প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি পায় 9.8 মিটার পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি পায় 9.8 মিটার পার সেকেন্ড। এই যে 9.8 মিটার পার সেকেন্ড প্রতি সেকেন্ডে তার বেগ বৃদ্ধি পায়, হ্যাঁ, উপর থেকে কোনো একটা বস্তু নিচের দিকে ফেলে দিলে। তো আমরা এই বিষয়টা বুঝলাম যে আসলে অভিকর্ষ ত্বরণের আদর্শ মান 9.8। অ্যাকচুয়ালি মান হচ্ছে 9.81। যেহেতু তোমরা ছোট ক্লাসে, তাহলে তোমরা 9.8 ধরে নিও, হ্যাঁ, এত অ্যাকুরেট লাগবে না এখন, পরে এটা লাগবে ইনশাল্লাহ। এরপরে বলছে যে বস্তুর উপর যে অভিকর্ষ যে ত্বরণ, হ্যাঁ, তো বস্তুর উপর যে ক্রিয়াশীল অভিকর্ষ ত্বরণ, এই যে বস্তুর ভরের উপরে কিন্তু নির্ভর করে না, যেটা আমরা আগেই বলেছি। তাহলে কিসের উপর নির্ভর করে বস্তুর দূরত্বের উপরে নির্ভর করে। তো এখন এইখানে আমরা দেখো যে মূল যে আলোচনা এখানে ছিলাম, তো আমরা যদি বলি যে বস্তুর আসলে ওজন, তো W=mg। তাহলে এই যে তোমার জি যদি পরিবর্তন হয়, তাহলে তোমার কি হবে, বস্তুর যে ওজন ছিল সেই ওজন কি হবে, ওজনেরও পরিবর্তন হয়ে যাবে। কেন পরিবর্তন হবে, কারণ ওজন হচ্ছে অভিকর্ষ ত্বরণের সমানুপাতিক। হ্যাঁ, খেয়াল করো স্যার, এইটার প্রপোর্শনাল কি হবে, জি। অর্থাৎ যদি জি বৃদ্ধি পায়, তাহলে তোমার এখানে বস্তুর ওজন সেটা বাড়বে, জি যদি কমে তাহলে বস্তুর ওজন কমবে। অর্থাৎ বস্তুর ওজন অভিকর্ষ ত্বরণের সমানুপাতিক। খেয়াল করো, এখন এটার যদি ব্যাখ্যা দিই একটু, যে অভিকর্ষ ত্বরণের কেন সমানুপাতিক হবে। দেখো, এই যে মেরু অঞ্চলে যদি একটা অবজেক্টকে আমি নিই, তো মেরু অঞ্চলে অবজেক্ট নেওয়ার কারণে এই আমরা জানি তার ওজন কি হবে। যদি ওজন বের করি, তাহলে আমরা জানি 100 ভরের যদি একটা অবজেক্ট থাকে, হ্যাঁ, যার মাস কত, মাস হচ্ছে গিয়ে কত, 100 কেজি। তো 100 কেজি যদি ম্যাস হয়, W= আমরা জানি mg, তাহলে আমরা ধরলাম এখানে 100 কেজি একটা ম্যাস একটা অবজেক্টের, এবং সেটা কোন অঞ্চলে নিলাম, মেরু অঞ্চলে। অবজেক্টটা মেরু অঞ্চলে যদি থাকে, তাহলে আমরা সেখানে অভিকর্ষ ত্বরণ জানি এত, তোমার কত, এত ms²। তাহলে আমরা কত আসবে, তাহলে আমার আসবে 983। হ্যাঁ, এত কেজি ms²। এই কথার আগে আমরা কিভাবে লিখতে পারি, ইউনিটটাকে আমরা কি লিখতে পারি, 983 এত নিউটন লিখতে পারি। হ্যাঁ, কারণ আমরা জানি যে ওজন এক প্রকার বল, আর বলের একক নিউটন, থেকে ওজনের একক নিউটন। অর্থাৎ এইটা যে কথা আর নিউটন একই কথা। এখন দেখো স্যার, একই অবজেক্টকে যদি আমি, এটা কোন অঞ্চলে ছিল, এইটা ছিল তোমার মেরু অঞ্চলে, এটা ছিল স্যার মেরু অঞ্চলে আমি কি পেলাম, আমি পেলাম যে একটা অবজেক্ট যার ভর ছিল 100 কেজি। এই 100 কেজি ভরবিশিষ্ট একটা অবজেক্ট, তার ওজন কত পাইলাম, 983 নিউটন। এখন যদি অবজেক্টটাকে আমি যদি বিষুবীয় অঞ্চলে নিয়ে যাই, কোথায় নিয়ে যাব, আমি এটাকে বিষুবীয় অঞ্চলে নিয়ে যাব। যদি আমি অবজেক্টটাকে বিষুবীয় অঞ্চলে নেই, তাহলে তার ওজন কি হবে, হ্যাঁ, আমি আবার লিখি W=mg। ওজন বের করার সূত্র হচ্ছে W=mg। ভর কত ছিল, ভর ছিল 100 কেজি। 100 কেজি ভরবিশিষ্ট একটা বস্তুকে যদি আমি কোথায় নিয়ে গেলাম, বিষুবীয় অঞ্চলে, তাহলে বিষুবীয় অঞ্চলে আমরা জানি অভিকর্ষ ত্বরণের মান কত, 9.78 ইউনিট কি, ms²। ওকে, ফাইন। তাহলে আমরা 100 দিয়ে এটার যদি গুণ করি, তাহলে আমার আসবে এইটা এত কেজি, আর এখানে আসবে ms²। এখন এইটা সমান যে কথা, নিউটন একই কথা, তাই 978 এত নিউটন। তাহলে আমি পেলাম কি, দেখো কম্পেয়ার করি একটু, আমি মেরু অঞ্চলে একই ভর বিশিষ্ট একটা বস্তু, তার ওজন পেলাম 983 নিউটন। সেম বস্তুটাকে যদি আমি বিষুবীয় অঞ্চলে নিয়ে যাই, তাহলে তার ওজন পেলাম 978। তুমিই বলো 983 হুইচ ইজ গ্রেটার দেন 978?
হ্যাঁ, তাহলে এই যে 983 এটা অবশ্যই বড়, বেশি। তাহলে বেশি মানে বুঝাইছি যে ওজন বেশি। হ্যাঁ, এত নিউটন আর এত নিউটন। কোথায় তোমার 978 আর 983 কত ব্যবধান। তাহলে এই যে তোমার স্থান পরিবর্তন করার কারণে একই ভরবিশিষ্ট একটা বস্তু শুধু একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে নিলাম, অর্থাৎ এর স্থানটা আমি কি করলাম, চেঞ্জ করলাম। পজিশন চেঞ্জ করার কারণে দেখো তার ওজনেরও পরিবর্তন হয়ে গেছে, তার ওজনেরও পরিবর্তন হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই যে পরিবর্তনগুলো এগুলো মানে 0.35% হয় আর কি, ক্লোজ টু। হ্যাঁ, এগুলো খুবই নগণ্য, আমরা এগুলা ধরতে পারি না। তো যাই হোক, এরপরে যদি আমি তোমাদের বলি যে এই বস্তুটাকে যদি দুটা ভিন্ন ভরবিশিষ্ট বস্তু হয়, তাদের যদি অঞ্চল পরিবর্তন করি, তাহলে তার ফাঁকে একটু করি, কনফার্ম করে নিই বিষয়টা, যে আসলে আমরা কি পেলাম। তাহলে এখান থেকে পেলাম যে আসলে সমানুপাতিক, এই যে ওজন হচ্ছে অভিকর্ষ ত্বরণের সমানুপাতিক। অর্থাৎ অভিকর্ষ ত্বরণ যদি বৃদ্ধি পায়, দ্যাট মিন যদি 9.8 বেশি হয়, তাহলে আমরা কি পাই, আমরা ওজন বেশি পাই 983। আবার দেখো অভিকর্ষ ত্বরণ যদি কম হয়, তাহলে আমরা কি পাই, ওজনও আমরা কম পাই। যে অভিকর্ষ ত্বরণ কম পাই, তাহলে ওজনও আমরা কি পাবো, ওজনও আমরা কম পাবো। তাহলে স্যার এই বিষয়টা আমাদের আশা করি বুঝতে পারছো। তাহলে অভিকর্ষ ত্বরণ যদি বাড়ে তাহলে ওজন বাড়বে, অভিকর্ষ ত্বরণ যদি কমে ওজন কমে। তাহলে এক কথায় যদি বলি, ওজন হচ্ছে অভিকর্ষ ত্বরণের সমানুপাতিক। হ্যাঁ, আশা করি স্যার বুঝতে পারছো এটা। এরপর আর একটা কথা দেখো, যে ওজন না শুধু, হ্যাঁ, আমি যদি বলি যে ওজন তোমার ভর যে আছে, বস্তুর যে ভর, এই ভরেরও সমানুপাতিক। স্যার এটা আবার কেমন কথা, ভর তো পৃথিবীর সব জায়গায় যেখানে যাই, চাঁদে গেলেও ভর একই থাকে, ভরের কোনো চেঞ্জ হয় না। অর্থাৎ ভরের কোনো পরিবর্তন হবে না। ভিন্ন ভরের দুইটা বস্তুকে আমরা মেরু অঞ্চলে নিয়ে যাই, ভিন্ন ভরবিষ্ট দুইটা বস্তুর ধরো ভর ছিল কত, একটার ভর ছিল ধরো তোমার 100 কেজি, আর একটা বস্তুর যে ভর সেটা কত ছিল ধরো M1, আর হচ্ছে M2 কত ছিল 200 কেজি। তাহলে এই দুইটা ভিন্ন ভরবিষ্ট বস্তুকে আমি কোথায় নিয়ে যাব, আমি নেব এটা মেরু অঞ্চলে ছিল। মেরু অঞ্চল যদি থাকে তাহলে আমি দেখতে পাচ্ছি মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ এখানে আমরা জানি কত অভিকর্ষ ত্বরণ হচ্ছে গিয়ে 9.83, এত ms²2। এখন যদি আমি বলি যে এই দুইটা বস্তুর অ্যাকচুয়ালি মেরু অঞ্চলে ওজন কত, ওজন, তো ওজনের ক্ষেত্রে আমরা জানি W=mg। তাহলে প্রথম বস্তুর ওজন কত হবে, m1g হবে। তাহলে m1 বলতে এখানে কারা বুঝাইছি, 100 কেজি ভরবিষ্ট বস্তুকে বুঝাইছি। আর জি হচ্ছে কত, 9.83, এত ms²2। তাহলে আমরা এইটা পাবো কত, 983, যেটা আগের ক্যালকুলেশন থেকে আমরা জানি যে এত নিউটন ডাইরেক্ট দিয়ে দিলাম। এরপরে দেখো W2 যদি আরেকটা সেকেন্ড একটা অবজেক্ট, তার ভর আসলে কত হবে, যেটা 200 কেজি ভর বিশিষ্ট একটা অবজেক্ট ছিল। তাহলে এটা 9.83, এত ms²2। তাহলে এখান থেকে আমরা পাবো কত, এইখান থেকে যদি আমরা এটা ক্যালকুলেশন করি, তাহলে এই যে 983, যেটা নিশ্চয়ই তার চেয়ে বেশি আসবে, 983 এর বেশি আসবে, কত আসবে 6, আর হইছে তোমার এখানে আসবে 6, আর এখানে আসবে তোমার 19। তাহলে এইটা আসবে তোমার, এটা কত আসবে স্যার, এইটা আসবে। তাহলে এত নিউটন আসবে। তাহলে দেখো তুমি, ওজন কি বেড়ে গেছে, ছিল কত এত, এখানে ওজন কি বেড়ে গেছে। কি কারণে ওজন বেড়ে গেছে, অভিকর্ষ ত্বরণ কিন্তু একই, অত কত একই অঞ্চলে অভিকর্ষ ত্বরণ সকল বস্তুর উপরে তো একই মাপের হবে, একই মানের হবে। অর্থাৎ একই অঞ্চলে অভিকর্ষ ত্বরণ একই রকমের হয়, প্রত্যেকটা বস্তুর উপর একই রকমের অভিকর্ষ ত্বরণ কাজ করে। তো 100 কেজি ভরবিষ্ট কোনো বস্তুর উপরে যে পরিমাণ অভিকর্ষ ত্বরণ কাজ করবে, 200 কেজি ভরবিষ্ট বস্তুর উপরে একই পরিমাণ অভিকর্ষ ত্বরণ কাজ করবে। হ্যাঁ, তাহলে আমি দেখতে পাইলাম আমার কি হয়, ওজনের একটা ভ্যারিয়েশন পাই। কি কারণে পাই, আমরা যদি বস্তুর ভরের পরিবর্তন হয় তাহলে ওজনেরও কি হয়, পরিবর্তন হয়। তাহলে বলতে পারি একই অঞ্চলে, একই অঞ্চলে, অর্থাৎ এখানে যদি বলি কনস্ট্যান্ট, কি কনস্ট্যান্ট বললাম, এখানে যদি বলি যে কনস্ট্যান্ট হচ্ছে কি জি, অর্থাৎ যখন অভিকর্ষ ত্বরণ কনস্ট্যান্ট থাকবে তখন, অর্থাৎ স্থির থাকবে, অভিকর্ষ ত্বরণের কোনো পরিবর্তন না হয়। অর্থাৎ যদি আমি একই অঞ্চলে হয়, বা এটাতে তুমি বলতে পারো এরকম, ঠিক আছে, যে একই অঞ্চলে, তাহলে একই অঞ্চলে আমরা কি পেলাম, একই অঞ্চলে, অর্থাৎ যেখানে কি জি স্থির, অর্থাৎ জি এর কোনো, জি কনস্ট্যান্ট বা জি এর কোনো মানের পরিবর্তন হয় না, সেখানে কি পাই, ভর হচ্ছে গিয়ে, ওজন হচ্ছে ভরের সমানুপাতিক। অর্থাৎ ওজন যদি, ভর যদি বেশি হয় তাহলে বস্তুর ওজন কি হবে, বস্তুর ওজনও বেশি হবে। আর ভর যদি কম হয় তাহলে বস্তুর ওজন কম হবে। তাহলে এই দুইটা কথা এই জন্য লেখা হয় W= কি, mg, W= mg। হ্যাঁ, তাহলে আমরা যদি সামারি করি, কথাটা হচ্ছে এই যে কখনো কখনো ভর, ওজন হচ্ছে ভরের সমানুপাতিক, আবার কখন, যখন অভিকর্ষ ত্বরণ অর্থাৎ জি স্থির থাকে বা একই এলাকায়। আর ভিন্ন অঞ্চলে ভর একই কনস্ট্যান্ট যদি থাকে, হ্যাঁ, ভর তো কনস্ট্যান্ট থাকবেই, আর ভিন্ন অঞ্চলে যদি একই বস্তুকে নিয়ে যাই তাহলে কি হবে, তাহলে আমার ওই স্থানের অভিকর্ষ ত্বরণের ভিন্নতার কারণে আমার ওজনও কি হবে, ভিন্ন দেখাবে।
তো এই কথাটা এখানে বলা হয়েছে যে তোমাদের যে অভিকর্ষ ত্বরণের যে পরিবর্তন এই রিলেটেড যে কথা, দ্যাটস এনাফ। তারপরে যদি বলি যে ভর এবং ওজন, যে আমরা বিষয়টা আরেকটু যদি এখানে আরেকটা বিষয় যদি বলি যে একটা বস্তুকে যদি আমি চাঁদে নিয়ে যাই, একটা বস্তুকে যদি চাঁদে নিয়ে যাই, এটা হচ্ছে গিয়ে ভর এবং ওজনের মধ্যে যে আসলে সম্পর্কটা কি। তো ভর এবং ওজনের মধ্যে যে সম্পর্ক একটু তো বললামই, ভর এবং ওজনের সম্পর্কটা একটু একটু আগে যে বললাম। এরপরে যদি আরেকটু অ্যাড করি আমরা কথার সাথে, যে পৃথিবীতে যে কোনো একটা বস্তুর যে ভর সেটা যদি তোমার 100 কেজি হয়, তাহলে চাঁদে কতটুকু হবে? ঠিক আছে, আমরা যদি বস্তুর ভর সব জায়গায়, পৃথিবী না পৃথিবীর বাইরে যে কোনো জায়গায় বস্তুর যে ভরের মতোই থাকে, ভর কোনো চেঞ্জ হয় না, ভর কোনো চেঞ্জ হবে না। তো ভর কি আগে তো জানি যে বস্তুর মধ্যে মোট পদার্থের পরিমাণ, অর্থাৎ একটা বস্তু যে পদার্থ দিয়ে তৈরি ওই পদার্থের টোটাল পরিমাণ, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে ওই বস্তুর কি ভর। তা ভর একটা ধ্রুব রাশি যা ভূপৃষ্ঠে এবং ভূপৃষ্ঠের উপরে বস্তুর অবস্থানের পরিবর্তনের সাথে কি হয় না, পরিবর্তন হয় না। তুমি যদি 100 কেজি ভরের, অর্থাৎ 100 কেজি ভরের একটা বস্তুকে তুমি এইখানে পৃথিবী পৃষ্ঠে যা পাবা, কিন্তু মহাশূন্য চারীরা যদি চাঁদে কিংবা পৃথিবীর বা চাঁদে কক্ষপথে যদি যায় বা যেখানেই যাক না কেন, ঠিক আছে, ওই 100 কেজি ভর বিশিষ্ট একজন মহাশূন্য চারী দেখবা যে তার যে ভর, ঠিক আছে, সেই ভর ওইখানেও একই রকমের রয়ে গেছে। অর্থাৎ ভরের কোনো কি হয় না, পরিবর্তন হয় না। ভর সর্বত্র এভরিহোয়ার কি থাকে, এটা কনস্ট্যান্ট থাকে বা অপরিবর্তিত থাকে। এরপরে যদি বলি যে বস্তুর ভর একটি ধ্রুব রাশি, বস্তুর ভর কি একটা ধ্রুব রাশি, হ্যাঁ, মোট কথা হচ্ছে এইটা এতটুকু মনে রাখলেই হবে। তো অভিকর্ষ ত্বরণের উপর কি করে, বস্তুর যে ওজন, অ্যাকচুয়ালি ওজনটা অভিকর্ষ ত্বরণের উপরে নির্ভর করে। যে কথাটা বললাম যে ওজনটা অ্যাকচুয়ালি কার উপরে নির্ভর করে, তাহলে ওজনটা টোটালি নির্ভর করে অভিকর্ষ ত্বরণের উপর। অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান যদি বাড়ে তাহলে ওজন বাড়বে, অভিকর্ষ মান যদি কমে তাহলে ওজন কমবে। এখন চাঁদে যদি কোনো একটা বস্তুকে নিয়ে যায় তাহলে চাঁদে কত হবে, তা চাঁদের অভিকর্ষ ত্বরণ কত, এই বিষয়টা একই বোঝাবো যে চাঁদের অভিকর্ষ ত্বরণ। তাহলে আমি যদি বলি যে অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে, এক মুন এম দিয়ে মুনকে বুঝেছি, মানে চাঁদে অভিকর্ষ ত্বরণ কত, তাহলে আমরা যদি বলি যে পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ আর্থের যে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি এর কত, এত টাইমস, হ্যাঁ, এত টাইমস এত গুণ, তার মানে 6/1 6/1 এই পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 6/1 চাঁদে অভিকর্ষ ত্বরণ। তো পৃথিবীর 6/1 যদি চাঁদের অভিকর্ষ ত্বরণ হয়, তাহলে আমরা জানি পৃথিবীর অভিকর্ষ ত্বরণ কত, 9.8। কেন স্যার, ওই যে আগে ধরে নিয়েছিলাম হিসাবের সুবিধার জন্য আমরা কত ধরে নিই, অভিকর্ষ ত্বরণকে আমরা 9.8 ms/2 আমরা ধরে নিই। তাহলে এত ms/2, এইটার 6/1, তাহলে কত আসে, এইটার 6/1 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে 1.63 এত। তাহলে আমরা কি পেলাম, এই মানে 1.6/1, তাহলে এত আমরা কি পাবো, এত ms/2 পাবো। তো দেখো এই যে তোমার যে 1.63 ms/2 কি পেলাম, সেটা হচ্ছে গিয়ে চাঁদে অভিকর্ষ ত্বরণ। এখন যদি তুমি এই 100 কেজি ভরের একটা বস্তুকে পৃথিবীতে রাখো তার ওয়েট কত হবে, তাহলে আমি W=mg, আমরা এটা জানি। এখন যদি বলি যে এম হচ্ছে কত, 100 কেজি, তাহলে 100 কেজি যদি হয়, আর জি কত, জি হচ্ছে 9.8 ms/2। তাহলে আমরা এইটা কত পাবো, এটা আমরা পাবো 980 কেজি/মিটার/সেকেন্ড স্কোয়ার, বা এটার পরিবর্তে আমরা লিখতে পারি 980 নিউটন। এটা আমরা পেলাম। সেম বস্তুটাকে যদি আমি চাঁদে নিয়ে যাই তাহলে কি হবে, চাঁদে তাহলে ওয়েট, হ্যাঁ, ওজন এট মুন, তাহলে এটা কি আর্থের, আর এটা মুনে কত আসবে, মুনে ওজন হচ্ছে গিয়ে কত, তাহলে আমরা এখানে 100 কেজি লিখবো। আর এইখানে তোমার জি কত পেয়েছিলাম, 1.63 পেয়েছিলাম। চাঁদে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 6/1 কত, সেটা হচ্ছে 1.6 এত ms/2। তাহলে আমার টোটাল কত আসে, 163 কেজি/মিটার/সেকেন্ড স্কোয়ার। যে কথা, বা আমি বলতে পারি যে আমি বলতে পারি 163 নিউটন। তাহলে তুমি দেখো কোথায় তোমার 980 নিউটন আর কোথায় হয়েছে 163 নিউটন, অর্থাৎ 163 নিউটন নিশ্চয়ই অনেক কম। সেটা কত, 980 নিউটনের 6/1। তো এই বিষয়টাকে বলছে, অর্থাৎ চাঁদে অভিকর্ষ ত্বরণে করলাম স্যার। হ্যাঁ, পাহাড়ের উপরে যদি একটা বস্তুকে আমি নিয়ে যাই, তাহলে এই যে পাহাড়ের উপরে আমি একটা বস্তুকে দিলাম, তার পৃথিবীর পৃষ্ঠ হচ্ছে এইটা, পৃথিবীর পৃষ্ঠ থেকে এটা একটা এই উচ্চতায় কত, ধরো তুমি এখানে ধরো 1000 মিটার উচ্চতায় একটা কি করলাম, একটা বস্তুকে আমি নিয়ে গেলাম 1000 মিটার, কিলোমিটার বা 1 কিলোমিটারই ধরো, হোয়াটএভার ইট ইজ, 1 কিলোমিটার উচ্চতায় একটা বস্তুকে আমি কি করলাম,
হ্যাঁ, উপরে আমি নিয়ে গেলাম, তাহলে দেখো পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুর দূরত্ব বেড়ে গেছে না? অবশ্যই বেড়ে গেছে। যখন পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব বেড়ে যায়, হ্যাঁ, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র এবং বস্তুর এই যে কেন্দ্র, এদের মধ্যবর্তী দূরত্ব কি বেড়ে গেছে, তার মানে অভিকর্ষ ত্বরণের মান তখন কি কমে যায়। পাহাড়ের উপরে না, যদি পৃথিবী থেকে কোনো একটা অবজেক্টে যদি আমি চাঁদে নিয়ে যাই, তাহলে দেখো এটা অনেক দূরে পৃথিবী থেকে, তার মানে তার অভিকর্ষ ত্বরণ কমতে থাকে। এবার চাঁদ থেকে যদি আরো দূরে আমি কোনো অবজেক্টকে শিফটিং করি, তাহলে দেখা যাবে যে ওই অবজেক্টের অভিকর্ষ ত্বরণ, মানে ওই স্থানের অভিকর্ষ ত্বরণ আরো কমে গেছে। একটা পর্যায়ে আমরা কি হয়, যত পৃথিবী থেকে কোনো একটা বস্তুকে দূরে নিতে থাকি, নিতে একটা পর্যায়ে দেখা যায় যে অভিকর্ষ ত্বরণ কি হয়ে যায়, পৃথিবী থেকে ওই বস্তুর আকর্ষণ কমে যায়। অর্থাৎ ওই বস্তুকে পৃথিবী একটা নির্দিষ্ট আকর্ষণে করে, যখন ওই বস্তুকে পৃথিবী আকর্ষণ করে, যখন এই আকর্ষণটা দূরত্ব বাড়ে, তখন আকর্ষণ কমতে থাকে। হ্যাঁ, মায়া মোহব্বত ভালোবাসা দূরে গেলে কি কমে যায়, মনে রাখবে। তো পৃথিবী থেকে একটা অবজেক্ট যদি এরকম কি যায়, দূরে যাইতে থাকে, তাহলে দেখা যাবে যে ওই অবজেক্টের প্রতি পৃথিবীর আর কোনো আকর্ষণ থাকে না। তার উপরে ওঠার পর আমাদের যে অভিকর্ষ ত্বরণ সেটা কি কমে গেছে। কেন কমে গেছে? কারণ আমরা জানি যে অভিকর্ষ ত্বরণ জি, কি করে, জি হচ্ছে গিয়ে তার দূরত্বের উপরে নির্ভর করে। অর্থাৎ দূরত্ব, আমরা পাহাড়ের উপরে উঠছি, তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে পাহাড়ে উঠছি, একটা নির্দিষ্ট উচ্চতায় উঠছি, তাহলে আমার পৃথিবীর কেন্দ্র থেকে এখানের একটা দূরত্ব কি বেড়ে গেছে। তো এই যে পৃথিবীর কেন্দ্র থেকে আমার এই যে পাহাড়ের যে শীর্ষে যখন গেলাম, তখন আমার কি হলো, পৃথিবীর কেন্দ্র থেকে আমার ডিস্টেন্সটা বেড়ে গেল। তাহলে দূরত্ব যখন বেড়ে যায়, তখন আমরা জানি অভিকর্ষ ত্বরণ কমে যায়। কম অভিকর্ষ ত্বরণ, তাহলে আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু হবে mg। তাহলে অভিকর্ষ ত্বরণ যদি কম হয়, তাহলে আমার ভর যদি 100, ধরো 100, আমার ভর হচ্ছে 65 যদি ধরি আর কি, তাহলে 65 তোমার কেজি ভরবিষ্ট কোনো একটা মানুষকে যদি আমি পাহাড়ের উপরে উঠে যাই, তাহলে অভিকর্ষ ত্বরণ কম পাওয়ার কারণে কি হবে, সেখানে তোমার ওজনও কম হবে। এই জন্য পাহাড়ের উচ্চতায় গেলে কেউ যদি যায়, সে কি ওজনহীন অনুভব করে। হ্যাঁ, এ হচ্ছে একটা কথা। তারপরে আমরা যদি বলি যে পৃথিবীর অভ্যন্তরে যদি কোনো অবজেক্টকে নিয়ে যাওয়া হয়, তো পৃথিবীর অভ্যন্তরে বলতে পৃথিবীর এই যে ভিতরে আর্থের সেন্টার পয়েন্টে আমরা জানি সেখানে অভিকর্ষ ত্বরণ কি 0, সেখানে কোনো অভিকর্ষ ত্বরণ নেই, অভিকর্ষ ত্বরণের মান সেখানে কি 0। তাহলে পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুকে নিয়ে যাওয়া হয়, তাহলে বস্তুর উপর পৃথিবীর কোনো আকর্ষণ থাকবে না, অর্থাৎ বস্তুর সেখানে কি হবে, বস্তুর ওজন সেখানে 0 হবে। তাহলে দুইটা বিষয় আমরা জানলাম। এরপরে বলছে যে পৃথিবীর যে বিভিন্ন স্থানে যে বলছে, এবং পৃথিবীর যে শেপ, যা আকৃতির জন্য এই কথাটা, এটা তো আমি আগেই ব্যাখ্যা দিলাম যে পৃথিবীর যে শেপ সেটা কি অবলেট শেপ, হ্যাঁ, সামওয়াট কিছুটা চ্যাপ্টা বলতে কি, এই যে মেরু অঞ্চল, তাহলে আমরা জানি যে এই মেরু থেকে, মেরু অঞ্চলের দিকটা, এই দিকটা কিছুটা কি চ্যাপ্টা, আর এই দিকটা হচ্ছে কি কিছুটা কি স্ফীত বা মোটা, অর্থাৎ বিষুবীয় নিরক্ষরেখার দিকে। হ্যাঁ, এই যে রেখা বা বরাবর আমরা জানি কি এই নিরক্ষরেখা বরাবর এটা হচ্ছে গিয়ে তোমার স্ফীত বা মোটা, আর তোমার এই যে অক্ষরেখা বরাবর আমরা জানি কিছুটা চ্যাপ্টা। তো এই যে তোমার এই নিরক্ষরেখা বরাবর যে তোমার যে স্ফীত খবর, তাহলে কি হয়, এই যে এই পৃথিবী আবার নিজে আবার কিভাবে রোটেশন করে, পশ্চিম থেকে পূর্ব দিকে আবার রোটেশন করে পৃথিবী। কোন দিকে স্যার? পশ্চিম থেকে পূর্ব দিকে, অর্থাৎ এরকম করে ঘুরে। হ্যাঁ, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে। তো পৃথিবী যখন পশ্চিম থেকে পূর্ব দিকে এরকম রোটেশন করে, পরে তার ভিতরে এক ধরনের গতিশীল অবস্থা হয়। এই গতিকে বলা হয় যে সেন্ট্রিফিউগাল ফোর্স, বা এটাকে বলে কেন্দ্রাতিক বল। তো কেন্দ্রাতিক বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স আরো উপরে ক্লাস হলে, এইচএসসি তে হলে তোমরা ভালো করে বুঝতে পারবে, মোটামুটি এখানে আলোচনা করছে। তবুও আমি সংক্ষেপে একটু বুঝাই, এটার সাথে একটা বিষয় বুঝাবো এই জন্য। তো কেন্দ্রাতিক বল সৃষ্টি হয় কেন? ঘূর্ণন গতির ফলে, কোন একটা অবজেক্টের ঘূর্ণন গতির ফলে কেন্দ্রাতিক বল তৈরি হয়। তুমি যদি একটা সুতার মাথায় একটা সুতা নিলা, এরকম সুতার মাথায় কি করলা, একটা বস্তুকে তুমি এরকম বাঁধলা, বস্তুকে বাঁধার পর এই জায়গাটা কি করে, আঙুলের মাথায় রেখে যদি এটাকে কি করো, তুমি এরকম ঘুরাইতে থাকলে কি হবে, দেখবা যে এই বস্তুটা যখন তোমার এই সুতাটা এখান থেকে তুমি ছেড়ে দিবা, তখন দেখবা বস্তুটা দূরে গিয়ে পড়ে গেছে। তো কি কারণে দূরে গিয়ে পড়ে গেছে, অর্থাৎ যখন সে বৃত্তাকার পথে ঘুরতেছিল, তখন সে বাইরের দিকে ছিটকে যেতে চায়, এটাকে সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্রাতিক বল বলা হয়। হ্যাঁ, তাহলে আরেকটা হচ্ছে গিয়ে তোমার যে এই যে তোমার যে বাইরের দিকে ছিটকে যেতে চায়, তো এইখানে যে বস্তুটা যে কথা বলা হয়েছে, যে আমার যে পৃথিবী, সেই পৃথিবী একটা বস্তু যদি ধরি, তাহলে পৃথিবীটা নিজ অক্ষে এরকম পশ্চিম থেকে পূর্ব দিকে এরকম রোটেশন করতেছে। যখন পশ্চিম থেকে পূর্ব দিকে রোটেশন করতেছে, তখন তার ভিতরে একটা কেন্দ্রাতিক বলের সৃষ্টি হয়। যখন কেন্দ্রাতিক বলের সৃষ্টি হয়, তখন ওই বস্তুগুলো কি হয়, ওই পৃথিবী তো কক্ষপথেই থাকে, তার নিজ কক্ষপথেই থাকে। তো এই নিজ কক্ষপথে থাকার কারণে এই যে এই অঞ্চলগুলোতে, অর্থাৎ বিষুবীয় যে অঞ্চল, এই বিষুবীয় অঞ্চলগুলোতে কি হয়, বিষুবীয় অঞ্চলগুলোতে যে বস্তুগুলো থাকে, বস্তুর উপরে ওই তোমার যে কেন্দ্রাতিক যে বল, সেই বল
হ্যাঁ জেনারেট হয়। যখন জেনারেট হয় তখন ওই বস্তুগুলো ওই কেন্দ্রাতিক বল আবার ওই স্থানের যে অভিকর্ষ ত্বরণ থাকে ওই অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ করে। তো যত বেশি তোমার এই ঘূর্ণনের ফলে একই বেগে ঘুরে, যে ঘূর্ণন যে বেগটা সেটা হচ্ছে তোমার প্রায় ১৬০০ তোমার যে ৭০ কিলোমিটার, হ্যাঁ, পার আওয়ার, প্রতি ঘন্টায় ১৬৭০ কিলোমিটার বেগে ঘুরে। কল্পনা করতে পারো পৃথিবী প্রতি ঘন্টায় ১৬৭০ কিলোমিটার বেগে ঘুরে। সাধারণত যদি আমরা একটা বাইকের কথা বলি, যে ওই যে তোমার যে হায়ার সিসি যে বাইকগুলো আছে, বিশেষ করে কাওয়াসাকি, তারপর তোমার যে হায়াবুসা, এই বাইকগুলো যদি আমরা স্পোর্টস বাইকগুলোর কথা ইমাজিন করি, তাহলে দেখবা যে এইগুলো ৩৫০-৪০০ কিলোমিটার পার আওয়ারে যদি চলে, আমাদের চোখের সামনে দিয়ে মানে সা করে চলে যায়, আমরা টেরও পাই না যে আমাদের চোখের সামনে দিয়ে কি চলে গেছে। হ্যাঁ, এই যে হায়ার সিসি বাইকগুলো, হায়ার সিসি যে কারগুলো, ফেরারি আছে, অডি আছে, তারপর আরো যে তোমার যে হায়ার সিসি, হ্যাঁ, যে বিভিন্ন ধরনের যে তোমার দামি দামি যে গাড়িগুলো আছে, এগুলোর কিন্তু তোমার অনেক হায়ার সিসির। এইগুলো দেখবা যে রেস কারগুলো, যেগুলা রেস ট্র্যাকে যখন চোখের সামনে দিয়ে চলে যায়, মানে কিছু একটা অবজেক্ট চলে গেছে, তো পৃথিবী তার এই যে নিজকে যখন আবর্তন করে, সেটা কত ১৬৭০ কিলোমিটার পার আওয়ার বেগে নিজকে পৃথিবী আবর্তন করে। ভাবো একবার যে ১৬৭০ পার আওয়ার, এটা কি মুখের কথা? হ্যাঁ, এই বেগে পৃথিবী আবর্তন করতেছে। এনিওয়ে, তাহলে তার ভিতরে একটা কেন্দ্রাতিক বল সৃষ্টি হইতেছে। ওই কেন্দ্রাতিক বল ওই স্থানের যে অভিকর্ষ ত্বরণ, পৃথিবী ওই স্থানের অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ করে। যখন অভিকর্ষ ত্বরণ বিপরীতে কাজ করে, তখন ওই স্থানের যে অভিকর্ষ ত্বরণ কি হয়, কমতে থাকে। যে অভিকর্ষ ত্বরণ কমে, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ কমে কত হয়, আগেই বলছি স্যার, সেটা 9.78 মিটার পার সেকেন্ড হয়। তখন কি হয়, ওই স্থানে ওজনও কমে যায়। এটা ছিল তোমার এই যে পুরো ঘটনাটা বললাম, এটাকে বলা হয় আহ্নিক গতি। অর্থাৎ পৃথিবী তার নিজ অক্ষে যে আবর্তন করে, সেটা কি পশ্চিম থেকে পূর্ব দিকে, তাহলে এইটাকে বলা হয় এই যে আহ্নিক গতি। আহ্নিক গতির কারণে, হ্যাঁ, পৃথিবী নিজ অক্ষে এরকম আবর্তন করে। তাহলে কি হয়, যে সূর্যের সামনে যে পরে যে অংশ, সেটা হয় দিন, আর যেটা সূর্যের ব্যাকওয়ার্ডে পড়ে, ঠিক আছে, অর্থাৎ সূর্যের পৃথিবীর যে ব্যাকওয়ার্ড, সেটা হচ্ছে গিয়ে রাত হয়। তো এই যে বললাম যে পৃথিবীর আহ্নিক গতি আসলে নিজ অক্ষের চারদিকে যে ঘূর্ণন বা রোটেশন, এটাকে বোঝায়। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। তো এই যে ঘূর্ণনের সম্পূর্ণ হতে যে আসলে যে গড়ে আমাদের কত লাগে, গড়ে আমাদের 23 আমরা যদি বলি যে 23, তারপর ঘন্টা, এত ঘন্টা, আর হচ্ছে গিয়ে তোমার 56 মিনিট, এত ঘন্টা 56 মিনিট, আর হচ্ছে গিয়ে যদি বলি যে তোমার 4 সেকেন্ড, হ্যাঁ 4 সেকেন্ড, এতটুকু সময় লাগে, হ্যাঁ, এই ঘূর্ণনে। তো এইটাকে তোমার আমি যদি বলি যে এটাকে সিডারাল ডে বলা হয় বা নাক্ষত্রিক দিন বলা হয়। কি বলা হয় স্যার এটাকে বলে স্যার নাক্ষত্রিক দিন। হ্যাঁ, এই যে নাক্ষত্রিক দিন বলে, বা সিডারাল ডে, নাক্ষত্রিক দিন। তাহলে এতটুকু সময় নেয় সে, হ্যাঁ, 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, এটাকে বলা হয় নাক্ষত্রিক দিন বা সিডারাল। হ্যাঁ, এটাকে বলা হয় সিডারাল ডে। তো আমরা যে জিনিসটা জানলাম যে সিডারাল ডে কি, এটা এক ফাঁকে জেনে গেলাম। তাই অ্যাকচুয়ালি আমাদের আসলে যে আমাদের যে ঘড়ি, সেই ঘড়ির কাঁটার যে হিসাবে আসলে আমরা কি বলি, আমরা বলি যে একদিন সমান, আমরা বলি কি 24 ঘন্টা। একদিন বলি কি 24 ঘন্টা, এটা হচ্ছে আমাদের ঘড়ির কাঁটার হিসাবে। তো ঘড়ির কাঁটার হিসাবে যখন আমরা বলি যে একদিন সমান 24 ঘন্টা, তো বুঝতে পারছো যে আমরা এই 24 ঘন্টা এটাকে বলি আমরা যে সূর্য দিন বলি। কি বলি আমরা এটাকে? সূর্য দিন বলি। হ্যাঁ, তো এই যে এই 24 ঘন্টাকার, ওইটাকে বলা হয় কি সিডারাল ডে, হ্যাঁ, বা সোলার ডে। এটা আমরা যদি বলি এটা সূর্য দিন বলি। হ্যাঁ, এই একদিন সূর্য দিন। তারপরে এইখানে যদি বলি যে আহ্নিক গতির ফলে আসলে দিন এবং রাতের যে সৃষ্টি হয়, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি মনে রাখবা। তারপরে যদি বলি যে সময় গণনা, টাইম কাউন্টডাউন এবং মহাসাগরের যে প্রবাহ হয়, এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই আহ্নিক গতি। পৃথিবী নিজ অক্ষে ১৬৭০ কিলোমিটার পার আওয়ার বেগে এরকম ঘুরতেছে। কোন দিক থেকে কোন দিক? পশ্চিম দিক থেকে তোমার পূর্ব দিকে এরকম ঘুরতেছে। তো আমরা জানি যে এই দিকটা, অর্থাৎ নিরক্ষরেখা বা এই নিরক্ষরেখার দিক আমরা জানি কিছুটা স্ফীত বা মোটা। তাহলে এই অঞ্চলগুলোতে যে অবজেক্ট থাকে এবং কেন্দ্রাতিক বলের প্রভাবে, সেন্ট্রিফুগাল ফোর্সের কারণে, এটা যে অঞ্চল, এই অঞ্চলে যে অবজেক্ট থাকে, অবজেক্টের উপরেও তোমার কেন্দ্রাতিক বল সৃষ্টি হয়, যেহেতু অবজেক্টগুলো এই অঞ্চলগুলোতে থাকে। এখন এই কেন্দ্রাতিক বল ওই অঞ্চলের যে অভিকর্ষ ত্বরণ, তার বিপরীতে কাজ করে, ফলে অভিকর্ষ ত্বরণের মান কমে যায়। সেটা কত হয়? সেটা হচ্ছে 9.78 হয়, এবং এত ms ইনভার্স 2 এরকম কমে যায়।
কম অভিকর্ষজ ত্বরণ হইলে আমরা জানি বস্তুর ওজনও কি হবে, কমে যাবে। এই জন্য কোন একটা বস্তুকে মেরু অঞ্চল থেকে যদি বিষুবীয় অঞ্চলের দিকে নিয়ে যাওয়া হয় তাহলে এই আহ্নিক গতির কারণে কম অভিকর্ষজ ত্বরণ পাওয়া যায়, এই কারণে বস্তুর ওজনও কমে যায়। প্রশ্ন জাগে স্যার তাহলে মেরু অঞ্চলে বস্তুটাকে ওইখানে কি তোমার সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্রাতিক বল থাকে না? না, ওইখানে কোনো কেন্দ্রাতিক বল থাকে না। অর্থাৎ পৃথিবী তার অক্ষ নিজ অক্ষের দিকে মেরু অঞ্চলে নিজ অক্ষের নিকটে থাকে, যেহেতু নিজ অক্ষের নিকটে থাকে মেরু অঞ্চল, মেরু অঞ্চল নিজ অক্ষের নিকটে থাকে, কাছে থাকে, এই জন্য এখানে তোমার সেন্ট্রিফিউগাল ফোর্স 0, অর্থাৎ এখানে তোমার সেন্ট্রিফিউগাল ফোর্স থাকে না। তাহলে একটা অবজেক্টকে যদি আমি তোমার এই মেরু অঞ্চল থেকে বিষুবীয় অঞ্চলের দিকে আমি যদি নিয়ে আসি তাহলে দেখা যাবে কি আমার জি এর মান কমতেছে। এই মেরু অঞ্চল থেকে যদি বিষুবীয় অঞ্চলে নিয়ে জি এর মান কমে, ফলে বস্তুর ওজন কমে। আবার এইটা ছিল তোমার মেরু বিষুবীয় অঞ্চল থেকে যদি আবার আমি এই যে সাউথ মেরুতে নিয়ে আসি, তাহলে সাউথ মেরুতে নিয়ে আসলে আমি দেখা যাবে আমার জি এর মান আবার কি বৃদ্ধি পাচ্ছে। কেন বৃদ্ধি পাচ্ছে? কারণ এই জায়গাতে কেন্দ্রাতিক বল শূন্য থাকে। যেহেতু কেন্দ্রাতিক বল শূন্য তাহলে এখানে ম্যাক্স জি হচ্ছে কি ম্যাক্সিমাম, সর্বোচ্চ থাকে। তো এইটা ছিল স্যার তোমার বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ এবং বস্তুর যে ওজন, হ্যাঁ, এই বিষয়ের যে তোমার কিছু কথাবার্তা। তো এইখানে এই যে আহ্নিক গতির প্রভাব কি সেটাও আমরা ব্যাখ্যা করলাম। তারপরে যে লাস্ট যে টপিকটা লিফটে এবং যে মহাশূন্যে ওজনের যে তারতম্য বা ওজনহীনতা। ধরো একটা বস্তু, সে বস্তুটা কি, ধরো একটা বস্তু আমি এই যে লিফট যখন এটা জাস্ট ইমাজিন করো, ধরো তোমার ওজন 60 নিউটন, 60 নিউটনের সমান একটা বল তুমি কি করলা এই বেসমেন্ট ফ্লোরের উপরে অ্যাপ্লাই করলা। তো ফোর্স অ্যাপ্লাই করলা 60 নিউটন, তোমার ওজনের সমপরিমাণ হুইচ ইজ ইকুয়াল টু ইওর ওয়েট। হ্যাঁ, তোমার ওজনের সমপরিমাণ একটা কি করলা বল তুমি এই ফ্লোরের উপরে অ্যাপ্লাই করলা। লিফট কি করলো সে সমান মানের আর একটা বল, কিন্তু এটাকে বলা হয় রিয়াকশন ফোর্স, অর্থাৎ এইটা হচ্ছে কি স্যার প্রতিক্রিয়া বল। তাহলে একটা রিয়াকশন ফোর্স বা প্রতিক্রিয়া বল কি করছে, ইনভার্সলি তোমার উপরে আবার কি করছে, হ্যাঁ, অ্যাপ্লাই করছে। তাহলে তুমি কি করলা, তুমি একটা লিফটের ফ্লোরে দাঁড়িয়ে তোমার ওজনের সমপরিমাণ বল, ফর এক্সাম্পল 60 নিউটন বল অ্যাপ্লাই করলা, লিফট কি করলো তোমার উপরে আবার একটা রিয়াকশন ফোর্স, সেটা কি ইকুয়াল একটা রিয়াকশন ফোর্স তোমার উপর আবার কি করলো অ্যাপ্লাই করলো। হ্যাঁ, যখন এটা প্রতিক্রিয়া বল তোমার উপরে প্রয়োগ করে, তাহলে তুমি যখন লিফটে চড়ে উঁচু দালানে যদি তুমি উঠো, ধরো তোমার বাড়ির 6 তলায় তুমি উঠলা বা 10 তলায় তুমি উঠতে চাচ্ছ, যখন তুমি উঠবা তখন কি করবে, লিফটটা স্থির অবস্থায় কি থাকবে? নিশ্চয়ই না। তো সেটা কি হবে, সে একটা গতিশীল অবস্থা প্রাপ্ত হবে। তাহলে স্থির অবস্থা থেকে, অর্থাৎ এটা ছিল কি রেস্ট পজিশনে বা স্থির অবস্থায়, তো লিফটটা যখন স্থির অবস্থায় ছিল ওইখান থেকে কি হয়েছে, সে ওইখান থেকে গতিশীল অবস্থা প্রাপ্ত হয়েছে। হ্যাঁ, সে গতিশীল অবস্থায় চলে গেছে, অর্থাৎ রেস্ট পজিশনে ছিল, ওইখান থেকে সে গতিশীল অবস্থা প্রাপ্ত হয়েছে। স্থির অবস্থা থেকে লিফট যখন গতিশীল অবস্থায় প্রাপ্ত হয় তখন তার মধ্যে একটা জি, অর্থাৎ এখানে কি হবে, একটা ত্বরণ মানে এখানে একটা ত্বরণ জেনারেট হবে। তো যখন একটা ত্বরণ জেনারেট হবে, এই ত্বরণটা কি হবে, এই ত্বরণটা যখন জেনারেট হবে লিফটের সাপেক্ষে আমারও একটা ত্বরণ, সেই ত্বরণ কি হবে, সেই ত্বরণ ওই স্থানের যে অভিকর্ষজ ত্বরণ আছে সেই অভিকর্ষজ ত্বরণের চাইতে আমার ত্বরণটা কি হবে, বেশি হবে, আমার ত্বরণ বেশি হবে। এখন প্রশ্ন, স্যার আমার ত্বরণ বেশি হবে কেন? আমি আবার বলি, লিফটে যখন উপরের দিকে উঠতে থাকবে তখন লিফটের সাপেক্ষে আমার যে একটা ত্বরণ সৃষ্টি হবে। কেন ত্বরণ সৃষ্টি হবে এই ব্যাপারগুলো আমি প্রথম লেকচারে বলছি, যে স্থির অবস্থান থেকে গতিশীল অবস্থায় চলে গেলে ওই বস্তু কি হয়, নিজের সময়ের সাপেক্ষে বেগের যে পরিবর্তন হয় সেটাকে ত্বরণ বলে। তাহলে তার একটা স্থির অবস্থান থেকে গতিশীল অবস্থায় চলে গেছে, তার মধ্যে তার একটা ত্বরণ সৃষ্টি হয়েছে। এখন ওই যে ত্বরণটা হয়েছে ওই ত্বরণটা অ্যাকচুয়ালি কি, লিফটের ভিতরে তাই লিফটের সাপেক্ষে আমার ত্বরণ, লিফটের ভেতরে যেহেতু আমি অবস্থান করতেছি তাহলে লিফটের সাপেক্ষে আমার ত্বরণ কি, মানে আমার নিজ ত্বরণ, সেই ত্বরণ কি, সেই ত্বরণ মানে লিফটের ত্বরণ মানে লিফটের সাপেক্ষে আমার ত্বরণ, আমি তো লিফটের মধ্যেই আছি, তাহলে আমার ত্বরণ কি হবে, ওই স্থানে যে অভিকর্ষজ ত্বরণ তার চাইতে কি হবে, বেশি হবে। বেশি যদি না হইতো আমি কি উপরের দিকে উঠতে পারতাম? নিশ্চয়ই না, কারণ উপরে প্রতি সেকেন্ডে 9.8 এত বেগে একটা বস্তু উপর থেকে নিচের দিকে পড়তে থাকে, এত বেগে। তাহলে আমি যদি উপরের দিকে উঠতে চাই তাহলে আমার বেগ তো এর চাইতে বেশি হওয়া লাগবে, নাহলে তো আমি উঠতে পারবোই না। যখন খেয়াল করবা রকেট লঞ্চিং করে, তো দেখবা তার আশেপাশে অনেকগুলা তোমার
দেখবা যে ফিউল সম্বলিত অনেকগুলো ইঞ্জিন থাকে, এগুলো কি করে, এগুলোর তার রকেটের যে তোমার যে ভ্যালোসিটি, সেই ভ্যালোসিটিকে মাল্টিপল টাইম তোমার কি করে ইনক্রিজ করে। এই যখন অবজেক্ট লঞ্চ করা হয় তখন দেখবা যে এরা পৃথিবীর যে মাধ্যাকর্ষণ যে বল, সেই বলকে অ্যাভয়েড করার জন্য এগুলো আশেপাশে থাকে, এবং এগুলো এর গতি এত বেশি থাকে যে মাধ্যাকর্ষণ বলের বিপরীতে তো যায়, তারপরও যতটুকু ভ্যালোসিটিতে এই রকেটটা চললে মহাশূন্যে পৌঁছাতে পারবে, ততটুকু ভ্যালোসিটি এর মধ্যে ইনপুট করা হয় এবং এই পরিমাণ তার মধ্যে কাস্টমাইজ করা হয়। আর রকেটটাকে এইভাবেই তারা ডিজাইন করে। তো জি এর এগেইনস্টে যদি লিফট যদি নাই উঠতে পারে, তাহলে তো লিফটে স্থিরই থাকবে। হ্যাঁ, তো লিফটের ভ্যালোসিটি অবশ্যই এখানে বেশি হবে উপরে ওঠার ক্ষেত্রে, এবং সেটা কি হবে, জি এর চাইতে বেশি হবে, নাহলে তো লিফট উঠবে না, লিফট জায়গায় জায়গায় দাঁড়িয়ে থাকবে। তো বিষয়টা হচ্ছে এরকম, আমি যখন লিফটের মধ্যে, তো লিফটের যে ত্বরণ, এক কথা এটা আমারই ত্বরণ, তাহলে আমার ত্বরণ মানে যখন কম, তাহলে এই যখন বেশি তখন কি ওই স্থানের অভিকর্ষ ত্বরণ কম, কারণ আমি উপরের দিকে উঠছি, তাহলে আমার ত্বরণটা কি বেশি হবে, ওই স্থানের অভিকর্ষ ত্বরণ কি হবে, কম হবে। যেহেতু ওই স্থানের অভিকর্ষ ত্বরণ কম হবে, তাহলে আমরা বুঝতে পারি যে আমার ওজন, সে ওজন অর্থাৎ প্রকৃত যে ওজন, এই প্রকৃত ওজনের চাইতে, অর্থাৎ আমার বর্ধিত ত্বরণের জন্য, এই যে আমার ত্বরণ কিন্তু বেড়ে গেছে, কারণ আমি উপরের দিকে উঠছি, ত্বরণ যদি বেড়ে যায়, হ্যাঁ, তাহলে এই যে ত্বরণ আমার বেড়ে গেছে, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো যে বর্ধিত ত্বরণ। বর্ধিত ত্বরণ, হ্যাঁ, ত্বরণ কি, বর্ধিত ত্বরণ। তো যেহেতু বর্ধিত ত্বরণ, অর্থাৎ আমার যে বর্ধিত ত্বরণ, সে বর্ধিত ত্বরণের জন্য মানে ত্বরণ বেশি, সেটা কি এইটার চাইতেও বেশি ডেফিনেটলি। এরপরে তাহলে কি হবে, আমার ওজন প্রকৃত ওজনের চাইতে কি হবে, এইটা এফ, এফ মানে কি আমার বল, তাহলে এই বল আমার বেড়ে যাবে, অর্থাৎ আমার যে ওজনের প্রকৃত যে ওজন, সে ওজন ছিল কত, আমার আমি ধরছিলাম যে 60 নিউটন স্থির অবস্থানে যখন ছিলাম, তাহলে আমার ত্বরণ যদি বেড়ে যায়, তাহলে আমার ওজন বেড়ে যাবে, অর্থাৎ বর্ধিত ত্বরণের জন্য আমার কি হবে, বলও বেশি বেড়ে যাবে। তাহলে এই ওজনের চাইতে, আমার প্রকৃত ওজনের চাইতে, এটা হচ্ছে প্রকৃত ওজন, তো এই প্রকৃত ওজনের চাইতে আমি কি করব, অধিক মাত্রায় বল আমি কি করব, ওই ফ্লোরের উপরে তখন অ্যাপ্লাই করব। ফ্লোর কি করবে, আমার উপরে বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। যখন ফ্লোর আমার উপরে বিপরীতমুখী এই প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে, তখন আমার প্রকৃত ওজনের চাইতে হ্যাঁ বেশি হয়, অর্থাৎ নিজেকে আমরা কি করি, তখন ভারী অনুভব করি। তাহলে বললাম কি, যে লিফটটা আমার উপরে একটা বিপরীতমুখী এবং একটা যে প্রতিক্রিয়া বল প্রয়োগ করে, তা আমাদের প্রকৃত যে ওজন, সে ওজনের চাইতে কি হয়, তখন বেশি হয়ে যায়, এই জন্য আমরা নিজেদেরকে ভারী অনুভব করি। কিন্তু এরপর যদি লিফট আবার যখন সমবেগে উপরের দিকে উঠতে থাকে, তখন আর কোনো ত্বরণ থাকে না। সমবেগটা কি, অর্থাৎ আমার শুরুতে যে বেগ ছিল, শুরুতে ধরো আমার বেগ ছিল কত, কথার কথা একটা জিনিস বুঝাই, ধরো একটা বস্তু, তার আদি বেগ কত ছিল, শুরুর দিকে বেগ ইনিশিয়াল ভ্যালোসিটি তার ছিল কত, 10 ms ইনভার্সন, আর তার ফাইনাল ভ্যালোসিটি সেটা কত, সেটাও 10 ms ইনভার্সন। অর্থাৎ শুরু দিকে যে বেগ, শেষের দিকে বেগ একই। শুরুর বেগ শেষের বেগ যদি এক থাকে, তাকে বলা হয় সমবেগ, তাকে বলা হয় কি সমবেগ। লিফট যখন নিচ থেকে উপরের দিকে উঠে, তো যখন নিচ থেকে উপরের দিকে উঠে, তখন দেখা যায় যখন উঠতে থাকে, কল্পনা করে একটা 50 তলা বিল্ডিং, তাহলে সে উঠতে আসে, তাহলে একটা নির্দিষ্ট বেগে উঠতে আসে না, এমনটা না যে এখান থেকে খুব দ্রুত গেল আবার এখান থেকে খুব স্লো ভাবে যাচ্ছে, এরকমটা না, একটা নির্দিষ্ট বেগে যাচ্ছে, শুরুতে যে বেগ থাকে শেষের বেগ একই থাকে, এইটাকে বলা হয় সমবেগ। যখন সমবেগে থাকে, তখন তার মধ্যে ত্বরণ থাকে না, কারণ ত্বরণের সংজ্ঞা থেকে আমরা জানি যে এটা কি, শেষ বেগ থেকে আদি বেগ বাদ দেবো সময় সাপেক্ষে, তাহলে আমার কি ত্বরণ পাওয়া যায়। তাহলে শেষ বেগ যদি আমার 0 হয়, আদি বেগ যদি আমার 10 হয়, এটাও যদি আমার 10 হয়, তাহলে সময় যদি ধরো 2 সেকেন্ডে লাগলো, তাহলে কি হবে, 0 আসে। আমরা জানি ভগ্নাংশের লব 0 হইলে মান 0, অর্থাৎ এখানে কি আসে, তোমার ত্বরণ 0 আসে। সমবেগের ক্ষেত্রে কোনো ত্বরণ থাকে না। আমরা লিফটে যখন সমবেগে উপরের দিকে উঠতে থাকি, তখন আজ কোনো ত্বরণ থাকে না, সমবেগের ক্ষেত্রে কোনো ত্বরণ থাকে না, ফলে আমরা আর ওজনের চাইতে অতিরিক্ত বল অনুভব করি না। কথা এ পর্যন্তই, অর্থাৎ কেবল আমরা ওজনই অনুভব করি, আমাদের যে প্রকৃত ওজন সেটাকে আমরা ফিল করি। এরপরে দেখো, যদি লিফট নিচে নামতে শুরু করে, অর্থাৎ যদি নিচের দিকে নামতে থাকে, তখন কি হয় ঘটনাটা, তাহলে স্থির অবস্থান থেকে একটি ত্বরণ সৃষ্টি হয়, এবং লিফটের সামনে আমাদের যে ত্বরণ, লিফটের সাপেক্ষে আমাদের যখন, কারণ আমরা লিফটের মধ্যে থাকি, কাজে লিফটের সাপেক্ষে আমাদের ত্বরণ অবশ্যই জি এর চেয়ে কি কম হয়।
স্যার জি এর চেয়ে কেন কম হবে? স্যার যদি জি এর চেয়ে কম না হইতো, অর্থাৎ যদি আমরা মুক্তভাবে কোনো একটা বস্তু উপর থেকে নিচের দিকে পড়তো, তাহলে স্যার আমি বলছিলাম যে 9.8 হচ্ছে কি এত বেগে প্রতি সেকেন্ডে এত বেগে বস্তুটা উপর থেকে নিচের দিকে পড়ে। তো লিফট তো তোমার পড়ে যাচ্ছে না, লিফট কি একটা ক্যাবলের সাথে এঙ্গেজ থাকে, যুক্ত থাকে। এখন ওই ক্যাবল, লিফটের যে ক্যাবল, সেই ক্যাবলের মাধ্যমে সে কি করে ধীরে 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 নিচের দিকে নামতে থাকে। এমন তো না যে সে কেবল ছিঁড়ে পড়ে গেছে, এমন তো না, তাহলে না বুঝতে পারতাম যে তার যে উদ্ঘোষ স্তর সেটা 9.8 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, কিন্তু এটা তো না, সে কি করে একটা কেবলের মাধ্যমে, তার মানে তার ত্বরণ কি কম থাকে। যদি তার ত্বরণ কম থাকে লিফটের সাপেক্ষে, হ্যাঁ, আমার ত্বরণও কম, তাহলে আমার এই কম ত্বরণ কি হবে, লিফটের উপরে আমার ওজনের চেয়ে কম বল প্রয়োগ করি। অর্থাৎ এই কম ত্বরণ নিয়ে লিফটের উপরে আমি কি করি, কম বল প্রয়োগ করি। তো লিফটের উপরে যদি কম বল প্রয়োগ করি, এই কারণে আমরা কি করি আবার, যে যে আমরা নিজেদেরকে হালকা বোধ করি, অর্থাৎ আমাদের ওজনও কম হয়। এখন প্রশ্ন হচ্ছে কি, যদি লিফট মানে এখানে মূল যে কথাটা সেটা হচ্ছে গিয়ে আমরা ত্বরণ কখন ফিল করি বেশি, কখন ত্বরণ কম হয়, কখন বেশি হয়। যখন নিচ থেকে উপরের দিকে উঠবে তখন ওই অবজেক্টের ত্বরণ বেশি হবে। অবজেক্টের ভিতরে যেহেতু আমরা, লিফটের মধ্যে যদি আমরা থাকি, তাহলে আমাদের ত্বরণ বেশি হবে। বর্ধিত ত্বরণের জন্য আমাদের ওজনের চাইতে অতিরিক্ত একটা বল অনুভব করব। অতিরিক্ত বলের কারণে লিফট বিপরীতমুখী একটা বল প্রয়োগ করবে, প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে সমান বিপরীতমুখী। এর ফলে আমরা নিজেদেরকে কি করি, হ্যাভি ফিল করি। আবার ওজনের চাইতে হ্যাভি ফিল করি। এরপরে লিফটে যখন সমবেগে চলতে থাকে, অর্থাৎ লিফটে যখন ত্বরণ থাকে না, যখন ত্বরণ থাকে না তখন আমাদেরও কোনো ওজন থাকে, আমরা আমাদের ওজনের চাইতে অতিরিক্ত বল অনুভব করি, প্রয়োগ করি না। দ্যাট মিনস আমরা আমাদের যে প্রকৃত যে ওজন, সে ওজনই আমরা কি করি, অনুভব করি। এই গেল একটা কথা। 3 নম্বর যে কথাটা সেটা হচ্ছে, লিফট যখন নিচে নামতে শুরু করে তখন আমরা কি করি, লিফট যখন নিচে নামতে শুরু করে, স্থির অবস্থা থেকে নিচে নামতে শুরু করে, তখন কি হয়, তখন তার ত্বরণ কম হয়। কোন ত্বরণ কেন কম হয়, সেটা হচ্ছে ওই স্থানে যে অভিকর্ষ ত্বরণ, সেই অভিকর্ষ ত্বরণের চেয়ে তার ত্বরণ কম হয়। যখন তার ত্বরণ কম হয়, কম ত্বরণের জন্য আমরা কি করি, লিফটের উপরে আমরা কম বল প্রয়োগ করি। ফলে আমাদের ওজনের চাইতে কম বল প্রয়োগ করার কারণে আমরা নিজেদেরকে কি করি, যে নিজেদেরকে হালকা অনুভব করি। হ্যাঁ, এরপরে যদি আমরা বলি যে লিফট যদি এরকম হয় যে কেবল ছিঁড়ে গেছে, একটা দুর্ঘটনা ঘটে গেছে, যখন দুর্ঘটনা ঘটে যায় তখন আমরা এই জিনিসটাকে কিভাবে ব্যাখ্যা করব। দেখো, যদি কেবলটা ছিঁড়ে যায় তাহলে উপর থেকে নিচের দিকে পড়ে থাকবে, তাহলে তার ত্বরণ কত, তার ত্বরণ হচ্ছে 9.8 ms ইনভার্স 2। আর ওই স্থানের ত্বরণ কত, ওই স্থানের ত্বরণ হচ্ছে 9.8 ms ইনভার্স 2। কারণ ওই স্থানের ত্বরণ এটা ছিল আগে একটা জি, এটা ছিল, আর কেবল যদি ছিঁড়ে পড়ে গেছে তাহলে মুক্তভাবে সে নিচের দিকে পড়তেছে, তার মানে কি লিফটের মধ্যে আমি থাকলে আমি নিজেও পড়তেছি। হ্যাঁ, তাহলে দেখা গেল যে এইটা আর এইটা কি সমান, ওইটাও উপর থেকে নিচের দিকে পড়তেছে, এইটাও নিচের দিকে পড়তেছে। তার মানে এখানে অ্যাকচুয়ালি কোনো তোমার ইয়া থাকে না, ত্বরণ থাকে না। তার মানে এখানে সরি, অ্যাকচুয়ালি এইখানে আমার কি থাকে না, লিফট যদি জি ত্বরণ হয়, লিফটও যদি জি ত্বরণ হয়, আর ওই স্থানে যদি ত্বরণ জি আগে থাকি, তবে লিফটের সাপেক্ষে আমাদের যে ত্বরণ, অ্যাকচুয়ালি সে আমাদের যে ত্বরণ, এই আমাদের ত্বরণ কি হবে, আমাদের ত্বরণ হবে এখানে কি হবে, শূন্য হবে লিফটের সাপেক্ষে। হ্যাঁ, কারণ লিফট পড়তেছে তোমার এই মুক্তভাবে, আর ওই স্থানের ত্বরণ হচ্ছে জি। তাহলে দেখা গেছে যে এই দুই ত্বরণের যে ডিফারেন্স সেটা হচ্ছে গিয়ে আমাদের ত্বরণ, তাহলে আমাদের ত্বরণ আর থাকলো না। তাহলে এতক্ষণ যেগুলো পড়াইছি সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু ডিফারেন্সই পড়াইছি। কারণ আমাদের যে যখন লিফট উপর দিকে উঠতেছিল তখন আমাদের ত্বরণ বেশি ছিল, আমাদের ত্বরণ বেশি ছিল, এবং কি ছিল, তোমার এই জি কি কম ছিল। এই জন্য নিজেদেরকে আমরা অনেক বেশি হেভি ফিল করছি। এরপরে লিফট যখন উপর থেকে নিচের দিকে পড়তেছিল তখন আমাদের যে ত্বরণ, সে আমাদের ত্বরণ কি ছিল, কম ছিল, এবং জি কি বেশি ছিল। এই জন্য নিজেদেরকে আমরা কি করছি, নিজেদেরকে আমরা হালকা অনুভব করছি। এরপরে যদি যখন বলছে যে জি ইকুয়াল টু জি, অর্থাৎ 3 নম্বর যে ধাপে বললাম, যখন লিফটটা ছিঁড়ে গেছে দড়ি, আর কেবল যদি ছিঁড়ে যায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে লিফটের যে ত্বরণ এবং ওই স্থানের ত্বরণ দুইটাই কি সমান। এখন এটাকে যদি সাইড চেঞ্জ করি তাহলে জি মাইনাস জি হয়, জি মাইনাস জি ইকুয়াল টু কি 0। তার মানে আমাদের ত্বরণ তখন কি হয়, শূন্য হয়ে যায়। এই যে আমাদের ত্বরণ যে শূন্য হয়ে যায়, তখন আমরা লিফটের উপরে কোনো বল প্রয়োগ করি না, অর্থাৎ আমরা নিজেদেরকে ওজনহীন মনে করি। তাহলে কোনো লিফটের কেবল বা দড়ি ছিঁড়ে গিয়ে এই যে লিফটে যদি অভিকর্ষের প্রভাবে নিচের দিকে পড়ে, তখন এই ঘটনাটা আসলে সৃষ্টি হয়। হ্যাঁ, আর যদি লিফটের ছাদ থেকে ঝুলন্ত বা লিফটে দাঁড়ানো কোনো ব্যক্তির হাতে যদি আমি একটা স্প্রিং নিক্সি দিই, এবং এই স্প্রিং নিক্সি থেকে একটি বস্তু যদি ঝুলিয়ে দেওয়া যায়, তাহলে দেখা যাবে স্প্রিং নিক্সির কাঁটা শূন্য দাগে অবস্থান করছে, অর্থাৎ বস্তুর ওজন তখন কি হয়ে যায়, শূন্য হয়ে যাবে। মানে ওই স্প্রিং নিক্সির সাহায্যে বস্তুর ওজন পরিমাপ করা হয়। তো এরপরে আমরা কোন চ্যাপ্টারের উপরে টিউটোরিয়াল ক্লাস তৈরি করলে তোমাদের জন্য ভালো হবে, এটা কমেন্টস করে জানাবে। আর
আজকে ক্লাস যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং ক্লাস 8 এর সায়েন্সের সমস্ত চ্যাপ্টারের এরকম তোমার স্টেপ বাই স্টেপ একটা লেকচার আপলোড করা হবে। আর চ্যানেলটিকে যদি ভালো থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং শেয়ার করো এবং কমেন্টস করে জানাও কোন জায়গায় কোন টপিক্সের উপরে নেক্সট লেকচার আপলোড করলে তোমার জন্য সবচেয়ে বেশি সুবিধা হয়। হ্যাঁ, আমি ওইটার উপরে ভিত্তি করে ম্যাক্সিমাম কমেন্টসের উপরে ভিত্তি করে আমার লেকচার আপলোড করবো ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই ভালো থাকো ততক্ষণ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।